হ্যালো, আসসালামু আলাইকুম আমার স্টুডেন্টরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আইসিটি অনলাইন ক্লাস। আমি আপনাদের ধন্যবাদ জানাবো আমাদের এই অনলাইন কার্যক্রমের সাথে থাকার জন্য। আমরা প্রিভিয়াস কয়েকটা ক্লাসেই চ্যাপ্টার 5 নিয়ে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকে লেকচার হচ্ছে লেকচার 11। তো লেকচার 10 পর্যন্ত আমরা কীভাবে সি কোড করতে হয়, কিভাবে সি কোডের মাধ্যমে প্রবলেম সলভ করতে হয়, ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখেছি। আমরা কিভাবে পাওয়ার ফাংশন নিয়ে কাজ করব, কিভাবে রুট ফাংশন নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে পাওয়ার ফাংশন আর রুট ফাংশনের জন্য কি হেডার ফাইল ব্যবহার করতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমি আশা করব আপনারা আমাদের পড়াশোনার সাথে অ্যাটাচড অবস্থায় আছেন, যে যে লেকচার দেওয়া হচ্ছে সেই লেকচার অনুযায়ী পড়াশোনা করতেছেন এবং প্র্যাকটিস করতেছেন। ওকে, আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই প্রবলেমগুলো আপনাদের জন্য সলভ করা ইজি হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করি আমরা, তাহলে একটু কঠিন হয়ে যাবে, আমরা বুঝবো না কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়, কিভাবে কোডগুলো লিখতে হয়। ওকে, তো আজকের টপিক যেটা আমাদের প্রিভিয়াস টপিক পর্যন্ত যা ছিল সেগুলো ছিল ক্যালকুলেশন টাইপের, কিভাবে ইকুয়েশন সলভ করা যায়, কিভাবে ইকুয়েশনের মাধ্যমে সি কোড লেখা যায়, সেগুলো ছিল। তো আজকের টপিকটায় আমরা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কিভাবে প্রবলেম সলভ করা যায়, সি কোড কীভাবে লেখা হয় সেগুলো আমরা দেখব। তো সিদ্ধান্ত গ্রহণ মানে হচ্ছে, আমরা ফ্লোচার্ট পড়েছিলাম। ফ্লোচার্ট মানে হচ্ছে আমাদের প্রবাহ চিত্র যেটা ছিল, সেখানে কিছু ছবি আমরা দেখেছিলাম। লাইক হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে আমাদের হিসাবকরণের জন্য ছিল, সামান্তরিক হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের জন্য ছিল, সেমি সার্কেল যে শেপটা ছিল সেটা হচ্ছে আমাদের কাজ শুরু আর কাজ শেষের জন্য ছিল। ওখানে আরেকটা শেপ ছিল, সেটা হচ্ছে ডায়মন্ড শেপ, যেটাকে আমরা বলেছিলাম সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, ইয়েস, নো, ট্রু, ফলস, সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা ডায়মন্ড শেপ ব্যবহার করব। তো ওই টপিকটা নিয়েই আজকে আলোচনা। ওকে, তাহলে চলেন আমরা আমাদের পড়াশোনা শুরু করি। সিদ্ধান্ত গ্রহণ যে টপিকটা, সেই টপিকটা নিয়ে আলোচনা করি। ওকে, তো সিদ্ধান্ত গ্রহণের যে টপিকটা, ডায়মন্ড শেপ ফ্লোচার্টটা যে আমরা ইউজ করব, ওটার জন্য আগে আমাদের কিছু থিওরি নিয়ে আলোচনা করতে হবে। তো থিওরিটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। হ্যাঁ, লজিক্যাল অপারেটর মানে হচ্ছে আমরা কোনো ডিসিশনে যখন যাব, সেই ডিসিশনটা লজিক্যাল হবে কিনা সেটার জন্য আমাদের যে অপারেটরগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে আমার লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অ্যান্ড লজিক্যাল অপারেটর, ডাবল অ্যান্ড স্কোর যেটা, সেটাকে আমরা অ্যান্ড অপারেটর বলবো, লজিক্যাল অ্যান্ড অপারেটর। দেন হচ্ছে আমাদের যে ডাবল স্ল্যাশ, সেটা হচ্ছে আমাদের লজিক্যাল অর অপারেটর, অর মানে অথবা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের থার্ড যে লজিক্যাল অপারেটর, সেটা হচ্ছে নট অপারেটর। এই 3টা লজিক্যাল অপারেটর আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য খুবই ব্যবহার করা হবে। লাইক অ্যান্ড অপারেটর যেটা, সেটা হচ্ছে আমি যদি সিদ্ধান্ত গ্রহণের সময় দুইটার সাথে যখন আমরা কম্পেয়ার করব, দুইটা কন্ডিশনের সাথে, তখন আমরা এই লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করব। তারপরে হচ্ছে অর অপারেটর হচ্ছে অথবা, যে হয় এটা হবে অথবা আরেকটা হবে। হ্যাঁ, এরকম যখন অপারেটর মানে কাজগুলো আসবে, তখন আমরা এই অর অপারেটর ব্যবহার করব। আর নট হচ্ছে যখন আমার ইকুয়াল হবে না বা এটার সাথে অন্যটা মিলবে না, নেগেটিভ যখন সিদ্ধান্ত গ্রহণ আসবে, তখন আমরা নট অপারেটর ব্যবহার করব। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। 3টা লজিক্যাল অপারেটর অলওয়েজ মনে রাখতে হবে। এই 3টা লজিক্যাল অপারেটরকে, লজিক্যাল অপারেটর 3টার বেশি হবেই না। সো এমসিকিউ এর জন্য আসতে পারে যে লজিক্যাল অপারেটর কতগুলো বা লজিক্যাল অপারেটর কোনটি। হ্যাঁ, সো আমাদের এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে যে অপারেটরটা, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে 6 ধরনের।
তো 6 ধরনের যেগুলো সেটি হচ্ছে আমার এইটা হচ্ছে গ্রেটার দেন সাইন। আমরা জানি, আমরা ম্যাথ করেছি ক্লাস 9-10-এ, তখন আমরা এইসব সাইনের সাথে কিছুটা রিলেটেড অবস্থায় আছি। সো এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন সাইন। বড় মুখ করে যেখানে থাকবে সেখানে আমরা বড়টা লিখব, আর ছোট জায়গায় আমরা ছোট সংখ্যাটা লিখব। সো গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, হয় ছোট হবে অথবা সমান হবে, লেস দেন ইকুয়াল। ওকে, এরপরে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, হয় বড় হবে অথবা সমান হবে, গ্রেটার দেন ইকুয়াল। এরপরে হচ্ছে ইকুয়াল মানে হচ্ছে দোনো সাইডেই আমার যাতে সমান মান থাকে, সেটা হচ্ছে ইকুয়াল। এরপরে হচ্ছে নট ইকুয়াল, মানে সমান হবে না। এই 6টা হচ্ছে আমার রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর 3 ধরনের, অ্যান্ড, অর, নট। রিলেশনাল অপারেটর 6 ধরনের, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল। সো আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই এগুলো মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আছেই, প্লাস আমাদের প্রবলেম সলভ করার জন্য এগুলো লাগবে। যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং এর কোনো প্রবলেম সলভ করতে যাব, তখন আমাদের এই অপারেটরগুলো লাগবেই। তো আমরা প্রিভিয়াস লেকচার পর্যন্ত প্রোগ্রাম 8 পর্যন্ত আর কি দেখেছিলাম, কোড 8, যেখানে আমরা শুধু ক্যালকুলেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা বলেছি যে আমরা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা করব, ডিসিশন নিয়ে আলোচনা করব, কিভাবে ডিসিশন নিয়ে কোড করতে হয় সেগুলো আমরা দেখব। সো সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম 9। তো প্রোগ্রাম 9-এর যে কোশ্চেনটা, সেটা আমরা এর আগে যখন অ্যালগরিদম আর ফ্লো চার্ট নিয়ে আলোচনা করেছিলাম, ক্লাসগুলো করেছিলাম অ্যালগরিদম আর ফ্লো চার্টের, সেখানেও আমরা অলরেডি প্রোগ্রাম 9-এর যে কোশ্চেনটা সেটা নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে, অ্যালগরিদম আর ফ্লো চার্ট। আর এখানে আমি স্পেশালি সি ভাষায় যে প্রোগ্রামটা লেখা হবে সেটা নিয়ে বেশি ফোকাস করব। ওকে, তো কোশ্চেনটা একটু পড়ি, যে কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা করো। তো অ্যালগরিদম আর ফ্লোচার্ট আমি অলরেডি আলোচনা করেছি প্রিভিয়াস লেকচারে। এখানে আমি দরকার হলে ফ্লোচার্টটা একটু দেখাবো, আবার ফ্লোচার্টটা আলোচনা করে দেন আমরা সি ভাষায় প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। তো এটা যে সমাধানটা, যে একটা ধনাত্মক পূর্ণসংখ্যা জোড় নাকি বিজোড়, সেটা কিভাবে একটা মেশিন বুঝতে পারবে। আমরা তো জানি যে 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা, 1, 3, 5, 7 এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। কিন্তু কম্পিউটার বা মেশিন বা ডিভাইস কিভাবে বুঝবে, সেটাই হচ্ছে আমাদের কাজ, তাকে বোঝানো, তাকে বুঝিয়ে দেওয়া যে এইটা হচ্ছে জোড় সংখ্যা, ওইটা হচ্ছে বিজোড় সংখ্যা। সো আমি সমাধানে বলেছিলাম যে 2 দিয়ে যদি যে কোনো সংখ্যাকেই আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করার পর যদি আমার ভাগশেষ 0 আসে, তখন সেটা হবে আমার জোড় সংখ্যা। আর 2 দিয়ে ভাগ করার পর কোনো সংখ্যাকে যদি আমার ভাগশেষ 0 না আসে, অবশিষ্ট মান আসে, তখন সেটা হয়ে যাবে আমার বিজোড় সংখ্যা। এখানে আমি নোট হিসেবে লিখেও দিয়েছিলাম যে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতে হবে। সংখ্যাটি যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ 0 আসে, তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা। অন্যথায় ভাগশেষ যদি 0 না আসে, তাহলে সংখ্যাটি বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন, খাতা কলম নিয়ে বসে কিছু সংখ্যা নিয়ে 2 দিয়ে ভাগ করবেন, ভাগ করে দেখবেন যে কোনটায় আমার ভাগশেষ 0 আসতেছে আর কোনটায় আমার ভাগশেষ 0 আসতেছে না। যেটাই আমার ভাগশেষ 0 আসবে সেটাই হচ্ছে আমাদের জোড় সংখ্যা, আর যেটায় ভাগশেষ 0 আসবে না সেটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা। তো ওই যে ভাগশেষটা, সেটা আবার কম্পিউটার প্রোগ্রামে কি দ্বারা প্রকাশ করা হয়, মড। যদিও আমরা এটাকে পার্সেন্টেজ বলি, বাট কম্পিউটার প্রোগ্রামে আমরা এটাকে মড হিসেবে উচ্চারণ করব, মডুলাস, মড। ওকে, সো
এইটাই ছিল আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার জোড় নাকি বিজোড় তা নির্ণয় করার জন্য ফর্মুলা, ম্যাথমেটিক ফর্মুলা, অথবা যদি বলি কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশনটা এরকম, তাই না, যে সংখ্যাটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করলাম, হ্যাঁ, তো 2 দিয়ে ভাগ করার পর এটা কি ভাগশেষ শূন্য আসতেছে নাকি শূন্য আসতেছে না। যদি শূন্য আসে তাহলে ইয়েস, আর যদি শূন্য না আসে তাহলে নো। এই যে ডিসিশন মেকিং কিন্তু হয়ে গেল। হ্যাঁ, ভাগশেষটা শূন্য আসতেছে, ইয়েস, একটা ডিসিশন হচ্ছে, ইয়েস। যদি ইয়েস হয় তাহলে আমার সংখ্যাটি জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ শূন্য না আসে দ্যাট মিন্স নো, ডিসিশন হয়ে গেছে যে নো, তার মানে ওটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা। তো এটার জন্য আমরা ফ্লো চার্টও দেখেছিলাম, আমি এখানে চার্টটা দেখাবো। তো চলেন আমরা ফ্লো চার্টটা আবার একটু দেখি। সো ফ্লো চার্টটা ছিল এরকম যে ফার্স্টেই সেমি সার্কেল দিতে হবে, সেমি সার্কেলে আমাদের স্টার্ট লেখাটা লিখতে হবে। এরপরে হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে, ইনপুট যে কোনো একটা সংখ্যা যেহেতু বলা হয়েছে, সো ইনপুট হিসেবে আমরা n ধরেছি। আমরা জানি, আমরা এখন এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের চলে এসেছে যে কীভাবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কিভাবে আমাদের ইনপুটগুলো নিতে হবে, রাইট। সো এখানে আমরা n এর পরিবর্তে শুধু নাম্বারও লিখতে পারতাম, a b c d a to z, যে কোনো লেটারই আমরা ভেরিয়েবল হিসেবে লিখতে পারতাম, যে কোনো ওয়ার্ডও লিখতে পারতাম। ওকে, সো আমাদের যেহেতু ভেরিয়েবল একটাই, সো আমরা এখানে ইনপুট n নিয়েছি। এরপরে আমাদের চেক করতে হবে, এই যে ডায়মন্ড শেপ যে চেকটা, সেই চেকে আমাদের লিখতে হবে যে n, যে নাম্বারটা আমি নিলাম সেটাকে আমি 2 দিয়ে মড করব, মানে ভাগ করব, ভাগ করার পর ভাগশেষটা আমি চেক করব, ভাগশেষ কি আমার 0 আসতেছে নাকি 0 আসতেছে না। যদি আমার সংখ্যাটা ভাগ করার পর 0 চলে আসে দ্যাট মিন্স আমার এই কন্ডিশনটা সত্য হয়ে যাবে। এই কন্ডিশনটা সত্য হয়ে যাওয়া মানে ইয়েস, ইয়েস হয়ে গেলে সে প্রিন্ট করে দেখাবে যে সংখ্যাটা হচ্ছে আমার ইভেন, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। ওকে, আর যদি যে সংখ্যাটা ইনপুট দেওয়া হয়েছে সেই সংখ্যাটা ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য না আসে দ্যাট মিন্স নো, সে নোতে চলে যাবে, নোতে চলে গিয়ে রাইট সাইডে এসে সে প্রিন্ট করবে সংখ্যাটি হচ্ছে আমার অড, অড মানে বিজোড়। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি যেভাবে বললাম একটু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার হলে আবার রিপিট করবেন ভিডিওটা যাতে বোঝা যায়। ওকে, তো আমি যদি আবার বলি যে আমি যে সংখ্যাটা ইনপুট নিয়েছি n, এর ভিতরে যে সংখ্যাটা ইনপুট নিয়েছি সেই সংখ্যাটাকে আমার চেক করবে কম্পিউটার, কম্পিউটার চেক করবে যে সেই সংখ্যাটা সরি সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 2 দিয়ে ভাগ যাওয়ার পর যদি সে দেখে ভাগশেষটা শূন্য চলে আসছে তখন সে বুঝবে আমার কন্ডিশনটা সত্য। কন্ডিশনটা যখনই সত্য হয়ে যাবে সে লেফট সাইডে চলে এসে প্রিন্ট করবে সংখ্যাটি হচ্ছে ইভেন। আর যদি দেখে সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাচ্ছে না, ভাগশেষ আমার 0 আসতেছে না, তখন কন্ডিশনটা মিথ্যা হয়ে গেলে সে রাইট সাইডে চলে আসবে আর প্রিন্ট করবে সংখ্যাটি হচ্ছে অড মানে বিজোড়। এরপর যখনই আমার আউটপুট দেখানো হয়ে যাবে তখন এই দুইটাকে আমরা কানেক্টরের সাহায্যে কানেক্ট করব, কানেক্টরের সাহায্যে কানেক্ট করে আমরা লাস্ট দিয়ে ইন্ট লিখব, মানে আমাদের কাজটা শেষ। তো এটা ছিল আমাদের ফ্লোচার্ট, কিভাবে ডিসিশন অপারেটরগুলোর মাধ্যমে আমরা ফ্লোচার্ট করি। সো সেটা হচ্ছে ফ্লোচার্ট। আর এই যে ডিসিশন মেকিং, হ্যাঁ, ইফ যদি সত্য হয় তাহলে একটা প্রিন্ট করো ইভেন, আর যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট করো অড। এই যে কন্ডিশনগুলো চেক করা হচ্ছে, এই কন্ডিশনগুলো সি কোডে কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। হ্যাঁ, তো আমরা একটু সি কোডে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করি, এরপরে আমরা সি কোডটা কীভাবে লিখব সেটা আমরা দেখব। তো কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে আমরা সি কোডে যেভাবে কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখব। কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা বললাম যে ডিসিশন মেকিংয়ের জন্য যে কাজগুলো করা হয় সেগুলোকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বলবো। আর সি কোডে 2 ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে ইফ ইলস কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে ইলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট।
সো ইফ ইলস যে কন্ডিশনাল স্টেটমেন্টটা, সেটা আমরা ইফ ইলস থ্রুলি আমরা ব্যবহার করব যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্টে, যে কোনো ডিসিশনের নিয়ে যখন আমার কাজগুলো আসবে তখন আমরা ইফ ইলস নিয়েই কাজ করব। কিন্তু ইফ ইলস বেশি কাজ করবে যখন একটা মাত্র কন্ডিশন আমার থাকবে। হ্যাঁ, এই যে আমার যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না, মাত্র একটা কন্ডিশন, কিন্তু একটা আমার ডায়মন্ড শেপ ছিল। সো ওই ক্ষেত্রে আমরা ইফ ইলসটা ব্যবহার করব। আর যখন আমার একের অধিক কন্ডিশনাল স্টেটমেন্ট, একের অধিক কন্ডিশন চলে আসবে, হ্যাঁ, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, মানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন যখন চলে আসবে তখন আমরা ইলস ইফ ব্যবহার করব। তো এগুলো হচ্ছে থিওরি, কিভাবে কোডে ব্যবহার করা হয়, কিভাবে কোডে ইউজ করা হয় সেটাও আমরা দেখব। তাহলে আমাদের কনফিউশনগুলো আরও ভালোভাবে দূর হয়ে যাবে। ঠিক আছে, তো ইফ ইলস হচ্ছে ইফ যদি কন্ডিশনটা সত্য হয়, ইফ হচ্ছে যদি সত্য হয় তাহলে একটা কাজ করবে, আর যখন মিথ্যা হয়ে যাবে কন্ডিশনটা তখন হচ্ছে ইলস কাজ করবে। ওকে, ইফ হচ্ছে যখন সত্য হবে তখন কাজ করবে, আর ইলস হচ্ছে যখন মিথ্যা হয়ে যাবে তখন কাজ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি ইফ ইলসটা কিভাবে কাজ করবে। সো আমরা এখন সি কোডটা দেখব যে সি কোড কিভাবে কাজ করতেছে এই কন্ডিশন স্টেটমেন্টের জন্য, লজিক্যাল অপারেটরগুলোর জন্য, আর ডিসিশন মেকিং এর জন্য সি কোডটা কিভাবে কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের সি কোড। যে সংখ্যাটা, যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে একটা সংখ্যা ধনাত্মক একটা পূর্ণ সংখ্যা, সেটা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য আমাদের সি কোডটা লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের সেই সি কোড। আমরা এখন মোটামুটি সবারই ধারণার ভিতর চলে আসছে যে একটা সি কোড কীভাবে লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, শুরুতে কি লিখে আমরা শুরু করব সি কোডটা, সেটা আমরা আপাতত সবাই বুঝে গিয়েছে এখন অলরেডি। সো ফার্স্টে আমাদের যেটা লিখতে হবে সেটা ছিল আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এটা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় হেডার ফাইল, এটা আমাদের মাস্ট লিখতেই হবে যে কোনো সি কোডের ক্ষেত্রেই। এরপর আমাদের হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশনটা হচ্ছে ইন্ট মেইন। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশনের ভিতরে এন্ট্রি করতে হবে। এরপরের কাজটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা, যেহেতু আমাদের শুধু এখানে একটাই ভেরিয়েবল ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে n, আমাদের আর কোনো আননোন ভেরিয়েবল নেই। আর এই n হচ্ছে আমাদের একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা, সো আমাদের ডাটা টাইপটা হবে ইন্টিজার টাইপের ডাটা টাইপ। যদি আমাদের দশমিক সংখ্যা হতো তখন আমরা ইন্টের পরিবর্তে কি লিখতাম, ইন্টের পরিবর্তে আমরা ফ্লট লিখতাম। ওকে, এইগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি, আর আমাদের এগুলো এখন নলেজের ভিতরে চলেও এসেছে। সো ইন্ট n ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপরের যে কাজটা সেটা হচ্ছে আমি স্ক্রিনে দেখাবো যে আমাকে ইন্টার এ নাম্বার, একটা নাম্বার ইনপুটের জন্য বা একটা নাম্বার আর দেওয়ার জন্য একটা লেখা স্ক্রিনে দেখাতে হবে। সেই কাজটা করবে কোন ফাংশন, প্রিন্টএফ ফাংশন। সো প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা লিখবো /n ইন্টার এ নাম্বার। /n এর কাজটা যেন কি ছিল, /n এর কাজটা ছিল নতুন লাইন তৈরি করবে। সো ইন্টার এ নাম্বার লেখার সাথে সাথে স্ক্রিনে আমার এই লেখাটা দেখাবে। স্ক্রিনে এই লেখাটা দেখানোর সাথে সাথেই আমি বুঝতে পারবো আমাকে একটা নাম্বার ইনপুট দিতে বলা হয়েছে কিবোর্ডের মাধ্যমে। তো ওই যে নাম্বারটা আমরা কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিব, সেই কাজটা করবে কোন ফাংশন, স্ক্যানএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে কোনো লেখাকে বা যে কোনো আউটপুটকে স্ক্রিনে প্রদর্শন করা, আর স্ক্যানএফের কাজ হচ্ছে ইনপুট নেয়া। ওকে, এরপরে স্ক্যানএফের ভিতরে আমরা কি লিখেছি, %d। কেন আমি %d লিখেছি, কারণ আমার যে ভেরিয়েবল ডিক্লারেশনটা ছিল সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য আমরা যেরকম ডাটা টাইপটা ইন্ট ব্যবহার করব, সেটার জন্য আমাকে স্ক্যানএফের ভিতরে %d লিখতে হবে। ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য আমরা %d লিখব। ফ্লট টাইপের মানে দশমিক সংখ্যার জন্য আমরা স্ক্যানএফের ভিতরে %f লিখব।
ওকে, কখন কোনটা ইউজ করতে হচ্ছে, কখন কোনটা ব্যবহার করতে হচ্ছে, আমাকে এগুলো কোশ্চেনের মাধ্যমে খুব ভালোভাবে খেয়াল করে বের করতে হবে। সরি। আচ্ছা, এরপরে হচ্ছে পার্সেন্ট ডি লেখার পরে আমরা আন্ডারস্কোর এন লিখবো। এগুলো আমরা জানি এখন কিভাবে প্রিন্টএফ ফাংশন লিখতে হবে, কিভাবে স্ক্যানএফ ফাংশন লিখতে হবে, রাইট। এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে এই লেখাটাও ক্লোজ করে দিলাম। এরপর আমাদের প্রিন্টএফের কাজও শেষ হয়ে গেল, আমাদের ইনপুটের কাজও শেষ হয়ে গেল। আমরা একটা নাম্বার ইনপুট নিয়ে ফেলেছি। এখন সেই সংখ্যাটা আমাকে চেক করতে হবে। ইফ এন মড 2 ইকুয়াল 0, এই যে ইকুয়াল এটা আমাদের কি রিলেশনাল অপারেটর। যে আমাদের এই যে এন মড 2 এটা কি ভাগশেষ আমার 0 আসতেছে নাকি 0 আসতেছে না। যদি আমার এই কন্ডিশনটা সত্য হয়ে যায়, ইফ এন মড 2 ইকুয়াল 0, এই কন্ডিশনটা যখন আমার সত্য হয়ে যাবে, তখন সে প্রিন্টএফের মাধ্যমে কি প্রিন্ট করে দেখাবে, নাম্বার n ইকুয়ালস টু পার্সেন্ট ডি ইজ ইভেন। হ্যাঁ, যদি আমার কন্ডিশনটা সত্য হয়ে যায় তাহলে সে প্রিন্ট করে দেখাবে নাম্বারটা যেটা আমি ইনপুট দিয়েছিলাম সেটা হচ্ছে ইভেন নাম্বার। আর কেন আমি এখানে n লিখেছি, কারণ এই n সংখ্যাটাকেই তো আমার চেক করতেছে যে সেটা জোড় নাকি বিজোড়। যদি জোড় হয় তাহলে সেই সংখ্যাটা আমার এখানে দেখাবে। যে সাপোজ আমি যদি 6 ইনপুট দেই তাহলে এইখানে আমার 6 নাম্বার লেখাটা দেখাবে, আর 6 ইজ ইভেন এই লেখাটা সে প্রিন্টএফের মাধ্যমে স্ক্রিনে প্রদর্শন করে দেখাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইফের যে কাজটা ছিল, যে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাকে প্রিন্ট করে দেখাবে যে সংখ্যাটি হচ্ছে ইভেন। এখন যদি কন্ডিশনটা আমার মিথ্যা হয়, হ্যাঁ, যখন আমার নো হয়ে যাবে তখন সে নিচের লাইনে চলে আসবে। নিচের লাইনে সে এসে দেখবে ইলস মানে যদি মিথ্যা হয়। ইফ কন্ডিশনটা তখনই কাজ করবে যখন সত্য হয়ে যাবে কন্ডিশনটা, তখন আর সে ইলসে আসবে না। ওকে, আমার কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেটা বলতেছি যে ইফ হচ্ছে তখনই কাজ করবে যখন কন্ডিশনটা সত্য হয়ে যাবে, আর ইফ কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে তখন ইলস কাজ করবে। ওকে, ইলস কাজ করবে, ইলস তখন অ্যাক্টিভ হয়ে যাবে, আর তখন সে প্রিন্ট করে দেখাবে যে নাম্বারটি হচ্ছে অড, মানে বিজোড় সংখ্যা। হ্যাঁ, যখন আমার ইফ কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখনই হচ্ছে ইলসটা কাজ করবে। ওকে, এরপরে হচ্ছে রিটার্ন 0 হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এই সম্পূর্ণটাই হচ্ছে আমার সি কোডে কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে, আর সাথে সাথে একটা পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা কিভাবে বের করতে হবে সেটার হচ্ছে সি কোড। সো আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু লজিক্যাল অপারেটর কন্ডিশনাল স্টেটমেন্টের প্রথম লেকচার বলতে গেলে, তো আজকের আমি আর কোনো প্রোগ্রাম আপনাদের দেখাবো না। নেক্সটে আরও কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। সো আমি আশা করব পর্যন্ত যা যা পড়েছি আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, আর প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে এই প্রবলেমগুলো খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, কোন লাইনের পর কোন লাইন লিখতে হবে, কোন ফাংশনের কি কাজ সেগুলো আমরা বুঝতে পারবো। ওকে, সো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে কলেজে আসবেন, টিচারদের সাথে দেখা করবেন, আমার সাথে দেখা করবেন। সো ভালো লাগবে সবাই। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।